নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের কাপালিকরা এখনো আছে। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। হলঘরে বসে থাকার সময় তারাপদরা বুঝতে পারল তারা এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে। এই বিশাল বাড়ি এত ফাঁকায় এমনিতেই নিঝুম থাকার কথা, তার উপর যদি এই বিরাট পুরীতে মানুষের সারা শব্দ, হাঁক ডাক, চলাফেরা না থাকে তবে কেমন লাগে? তারা কলকাতার মানুষ, মানে হই হই রই রইয়ের মধ্যে মানুষ। কোন ভোর থেকে মাঝরাত পর্যন্ত সেখানে শুধু শব্দ আর শব্দ। মানুষজন থেকে গাড়ি ঘোড়া, রাস্তার খেকি কুকুরগুলো কানের পর্দা ফাটিয়ে দেয় অনবরত। আর এখানে এই অদ্ভুত চুপচাপ, শুধু ডায়নামো চলার সেই ফটফট শব্দ, মাঝে মাঝে বাইরে দু চারটে পাখির ডাক। হলঘরটাও কেমন জাদুঘরের মতন দেখাচ্ছে, রীতিমতো বড় ঘর। কবেকার কোন মানধাতা আমলের আসবাবপত্র, কারিকুরি করা লোহার ফ্রেমের সোফা সেট, বড় আর্ম চেয়ার, মোগলাই নকশার একটা বড় সেন্টার টেবিল, মোটা মোটা বেঢপ আলমারি গোটা দুই, দেওয়াল জুড়ে নানান ধরনের সামগ্রী ঝুলছে। বাঘের মাথা, বুনো মোষের শিং, বড় বড় তীরধনুক, একজোড়া খড়গ, মা কালীর বিরাট পট, আর ওই সবের মধ্যে একটিমাত্র মানুষের ছবি। ফটো নয়, তেল রঙে আঁকা ছবি। ওই ছবি যে ভুজঙ্গভূষণের তাতে কোনো সন্দেহ নেই। ওর মুখের দিকে তাকালে সমস্ত শরীর যেন থরথর করে কাঁপে, গায়ের লোমকূপে কাঁটা দিয়ে ওঠে। বেশ লম্বা, খাঁড়ার মতন নাক, ভীষণ চওড়া কপাল, চোখ দুটো জলজল করছে, কি তীব্র, তীক্ষ্ণ। খুবই আশ্চর্য, ঘরের মাঝখানে যেখানেই তুমি বসো মনে হবে ভুজঙ্গভূষণ তোমায় দেখছে। ঘাড় পর্যন্ত ঝাঁকড়া এলোমেলো চুল, মুখ ভর্তি দাড়ি, দাঁত যেটুকু দেখা যাচ্ছে তাতে মনে হয় মানুষটি বড় ভয়ঙ্কর। তারাপদরা বসে থাকলো তো বসেই থাকলো, চুপচাপ। ঘরের মধ্যে একটা বড় দেওয়াল ঘড়ি টিকটিক করে বেজে যাচ্ছিল, আর তারাপদর বুকের মধ্যে ধকধক করছিল, গলা শুকিয়ে আসছিল। এমন সময় একজন ঘরে এলো। ছিপছিপে চেহারা, গায়ের রং কালো, অন্তত বছর 40 বয়স, লালচে রঙের গেরুয়া পরনে, মাথায় রুক্ষ একরাশ কোঁকড়ানো চুল, দাড়ি নেই। লোকটার মুখের দিকে তাকালেই প্রচণ্ড ধূর্ত মনে হয়। লোকটা দু মুহূর্ত তারাপদদের দেখল, তারপর বলল, তোমাদের জন্য ঘর ঠিক করা হয়েছে, এসো। তারাপদ বলল, আমরা ভুজঙ্গবাবুর সঙ্গে দেখা করব। এখন নয়, গুরুজির অসুখ, তিনি বিকেলের পর দেখা করবেন। তারাপদ কি ভেবে বলল, একবার একটুর জন্য দেখা করা যায় না? না, এখন নয়, দেখা করার সময় তিনি নিজেই দেখা করবেন। তারাপদ ঢোক গিলল। চন্দন একটাও কথা বলছিল না, লোকটাকে দেখছিল। তার মনে হলো লোকটা মোটামুটি টেরা, গলার কাছে একটা জায়গা ফোলা, থাইরয়েড গ্ল্যান্ডের গোলমাল আছে বোধহয়। চোখ দুটো যেন সামান্য ঠেলে বেরিয়ে আসার মতন লাগছে। তারাপদরা ঝোলাঝুলি নিয়ে উঠে দাঁড়ালো। আবার বারান্দায় লোকটার পিছু পিছু হেঁটে বাড়ির একেবারে শেষ দিকে একটা ঘরে তারা এসে দাঁড়ালো। তারাপদ কি বলতে যাচ্ছিল তার আগেই লোকটা বলল, আমার নাম মৃত্যুঞ্জয়, এখানে আমায় সকলে ছোট মহারাজ বলে। বলেই তারাপদর দিকে তাকালো। গুরুজি আদেশ দিয়েছেন তোমার কাছে কাগজপত্র যা আছে আমার হাতে দিতে, গুরুজি দেখবেন। তারাপদ ভাবল আপত্তি করে, কাগজপত্রগুলো নিজের হাতে ভুজঙ্গভূষণকে দেবার কথা। অবশ্য মৃণাল দত্ত বলে দেননি যে হাতে হাতেই দিতে হবে, পৌঁছে দেবার কথাই তিনি বলেছিলেন। এই মৃত্যুঞ্জয়কে কাগজপত্র দিলে কি কোনো ক্ষতি হবে? তারাপদ বুঝতে পারল না। লোকটা যখন এই বাড়িরই লোক, বোধহয় ভুজঙ্গভূষণের ডান হাত, তখন একে দিতে আপত্তি কি? তাছাড়া ভুজঙ্গভূষণ তো বিকেলের আগে দেখাই করবেন না। কাগজপত্রের কথা ভুজঙ্গভূষণ বলে না দিলে এই লোকটা জানবেই বা কোথা থেকে? তারাপদ একবার চন্দনের দিকে তাকালো। চন্দন চোখের ইশারায় দিয়ে দিতে বলল। কিট ব্যাগ খুলে যা কিছু দেবার বের করে তারাপদ মৃত্যুঞ্জয়কে দিয়ে দিল। চন্দন এতক্ষণ পরে কথা বলল,
বলল, কিছু মনে করবেন না, আমরা সারা রাত ট্রেন জার্নি করেছি, খিদে তেষ্টা পেয়েছে, একটু চা পেলে অন্তত ভালো হয়। মৃত্যুঞ্জয় বলল, ও হ্যাঁ, আমি দেখছি, ব্যবস্থা হয়ে গেছে। বলে চলে যেতে গিয়ে আবার বলল, এখানে কোনো অসুবিধে হবে না, কিছু দরকার হলে আমাদের জানিও। নাও বিশ্রাম করো, কলঘরটা ডান দিকে। বলে হাত দিয়ে বাথরুমের দিকটা দেখালো। মৃত্যুঞ্জয় চলে যাবার পর তারাপদ নিচু গলায় বলল, চাঁদু, এ কোথায় এলাম? আমার ভালো লাগছে না। সাধু মামা আমায় চিনতে পারল না, কেমন শরীর হয়ে গেছে, একটাও কথা বলল না, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। চন্দন বলল, তোর লোক চিনতে ভুল হয়নি তো? কি বলিস, সাধু মামাকে চিনব না? চন্দন কোনো জবাব দিল না, ঘরটা দেখতে লাগলো। বড় ঘর, দুপাশে দুই বিছানা, একটা দেরাজ এক পাশে, গোটা দুয়েক চেয়ার, মাথার ওপর পাখা, ইলেকট্রিক বাতি ঝুলছে। শীতকাল বলে পাখা চালানোর প্রয়োজন নেই, আর দিনের বেলায় বাতি জ্বালানোর প্রশ্নই ওঠে না। পূবের মস্ত জানলা দিয়ে আলো আসছে, রোদ অবশ্য নেই, সরে গেছে। চন্দন বলল, দাঁড়া, আগে মুখ ধুই, চা খাই, তারপর ভাবব, এখন আর মাথা খুলছে না। চন্দন কিট ব্যাগ খুলে টুথব্রাশ, পেস্ট, তোয়ালে বের করল, এক টুকরো সাবানও। তারাপদ তার কিট ব্যাগ খুলতে লাগলো। তার মুখ দেখলেই মনে হয় সে বেশ উদ্বেগ এবং হতাশা বোধ করছে। ঘরের ভেতর দিকের দরজা খুলে চন্দন একটা প্যাসেজ দেখল, তার গায়ে বাথরুম। তারাপদ জানলার সামনে গিয়ে দাঁড়ালো। ঘরটা একেবারে শেষের দিকের, জানলার গা ঘেঁষে বাগান, পেছনের দিকে আস্তাবল। একটা বাদামি রঙের ঘোড়া চড়ে বেড়াচ্ছে ফাঁকা জমিতে। তারাপদ বুঝতে পারল ভুজঙ্গভূষণের বাড়িতে ঘোড়ার গাড়ি আছে। সেই ফটফট শব্দটা হঠাৎ কখন থেমে গেছে তারাপদ বুঝতে পারেনি। আচমকা খেয়াল হলো, কান পেতে থাকলো সামান্য, না, কোনো শব্দ নেই। সাধু মামার মুখ আবার তার মনে পড়ল। মানুষ না কঙ্কাল? কি হয়েছিল সাধু মামার? সাধু মামা কেন তাকে চিনতে পারল না? কেন কথা বলল না? সাধু মামা কি অসুখ বিসুখে বোবা হয়ে গেছে? আশ্চর্য। চন্দন ফিরে এসে বলল, যা তারা, মুখ টুক ধুয়ে আয়, ফাইন জল এখানকার, রিফ্রেশিং। তারাপদ নিঃশ্বাস ফেলে মুখ ধুতে চলে গেল। চা জল খাবার এসেছিল, বাড়িতে তৈরি জল খাবার, মিষ্টিও, চাটাও মন্দ নয়। দুই বন্ধু চা খেতে খেতে নিচু গলায় কথা বলছিল। চন্দন বলল, শোন তারা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এত দূর এসে আর ফিরে যাওয়া যায় না। এমন জানলে আমি আসতাম না চাঁদু। না এলে সম্পত্তি ফসকে যেত। চন্দন যেন ঠাট্টাই করল। তারাপদ মুখ কালো করে বলল, যেত তো যেত, আমি গরিব ছিলাম, গরিবই থাকতাম, বটুকবাবুর মেসে আমার জীবন কেটে যেত। কিন্তু এ কোথায় এলাম? মৃণাল দত্ত আমায় এত কথা বলে দেননি। চন্দন বলল, এসে যখন পড়েছিস দুটো দিন দেখে জানা কি হয়। আমাদের কি করবে ভুজঙ্গভূষণ? খুনও করবে না, জেলেও পাঠাবে না। যদি অবস্থা খারাপ দেখি পালাবো। কেমন করে পালাবি এই দুর্গ থেকে? পালাবো, সে আমার ভার। এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে তারা, অনেক। এই রহস্যগুলো কি? তারাপদ বিরক্ত হয়ে বলল, তুই শার্লক হোমস নাকি? চন্দন বলল, শোন, তুই এ বাড়িতে একটা মেয়েকে দেখেছিস? মেয়ে? না। তারাপদ অবাক। আমি দেখেছি, চন্দন বলল। দোতলার দিকে ভেতর বারান্দায় একটা মেয়েকে দেখলাম, একটুর জন্যে। মনে হলো খুব রোগা, ফর্সা, বয়স কম। তারাপদ বলল, ভুজঙ্গভূষণ বা তার চেলার কেউ হবে। হতে পারে। চন্দন একটা সিগারেট ধরালো। কাপালিকের বাড়িতে অতটুকু মেয়ে কেন? তারাপদর বুকের মধ্যে ধক করে উঠল, আর সঙ্গে সঙ্গে তার কপালকুণ্ডলার কথা মনে পড়ে গেল। বন্ধুর মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থাকল তারাপদ। ভুজঙ্গভূষণ যে অতিথিদের ব্যাপারে খুবই যত্নশীল সেটা বোঝা গেল।
শীতের বেলা গড়িয়ে যাচ্ছিল। স্নান খাওয়া শেষ করল তারাপদরা। দোতলায় গিয়ে তাদের খেতে হলো আসনে বসে। খেতে বসে মনে হলো এত রকম সুখাদ্য তারাপদ জীবনে খায়নি। মৃত্যুঞ্জয় তাদের তদারক করছিল। ঠাকুর গোছের একটা লোক খেতে দিচ্ছিল ওদের। সমস্ত কিছু পরিপাটি পরিচ্ছন্ন। নিজেদের ঘরে ফিরে এসে চন্দন বলল, তারা, তোর পিসে মশাই যে দারুণ খাতির করছে রে। এই রেটে যদি 7 দিন খাই আর ঘুমোই, এই শীতে একটা ফার্স্ট ক্লাস চেঞ্জ হয়ে যাবে। তারাপদ ঢেকুর তুলে বলল, খাতিরের শেষটায় কি হয় দেখ। কেন, তুই সম্পত্তি পাবি আর আমরা বগল বাজাতে বাজাতে কলকাতা ফিরব? সাধু মামাকে আর একবারও দেখছি না, কেন বলতো? কি জানি, হয়তো তার অন্য কাজ। মৃত্যুঞ্জয়কে তোর কেমন লাগছে? একটা ক্যারেক্টার। লোকটা শয়তান বলে মনে হচ্ছে আমার। পাক্কা শয়তান। নে এবার একচোট ঘুমিয়ে নে, ট্রেনে ভাই ভালো ঘুম হয়নি। বলতে বলতে চন্দন বিছানায় শুয়ে পড়ল। হাতের সিগারেটটা টিল করে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল। তারাপদ প্রচুর খাবার পর একটা সিগারেট খাচ্ছিল। বলল, চাঁদু, আজ একবার কিকিরার সঙ্গে দেখা করা যায় না? উনি তো বলেছেন বিকেলেই যশিরি থেকে ফিরবেন। চন্দন বলল, আজ আর কি করে হবে? সন্ধ্যের দিকে ভুজঙ্গভূষণের সঙ্গে দেখা হবে তোর। তারপর আর সময় কোথায়? স্টেশন কম দূর নয়। তারাপদ চুপ করে থাকল। চন্দন বিছানায় এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ল। তারাপদরও আলস্য লাগছিল। শীতের দুপুরে চন্দন ঘুমোচ্ছে। বিছানায় গা গড়িয়ে নানান রকম ভাবতে ভাবতে তারাপদও ঘুমিয়ে পড়ল। তারাপদর ঘুম ভাঙল শেষ বেলায়। শীতের দিন, হু হু করে রোদ পালিয়ে আলো মরে আসছে। ঘরের মধ্যে ছায়া ছায়া ভাব, কেমন যেন বিষণ্ণ রং ধরে গিয়েছে বাগানে। চন্দন ঘুমোচ্ছিল। তারাপদ হাই তুলতে তুলতে উঠল, জানলার কাছে দাঁড়ালো। হাওয়া দিয়েছে শীতের। গাছপালায় সেই হাওয়া লেগেছে। দূরে যেন কোথায় একটা কাক ডাকছে। শব্দটা কানে খারাপ লাগছে না। গাছের পাতা উড়ে গেল বাতাসে। বোধহয় ওই ইউক্যালিপটাস গাছটার শুকনো পাতা। তারাপদ চোখে মুখে জল দিয়ে আসতে কলঘরের দিকে চলে গেল। ফিরে এসে ঘরে ঢুকতেই দেখল জানলার কাছে সাধু মামার মুখ। তারাপদ প্রথমটায় কেমন বিশ্বাস করতে পারেনি। যখন তার বিশ্বাস হলো, তখন আর সাধু মামা নেই। কি যেন একটা বিছানার দিকে ছুঁড়ে দিয়েই সাধু মামা চলে গেছেন। তারাপদ তাড়াতাড়ি এসে জানলার কাছে দাঁড়ালো। জানলায় গড়াদ, মুখ বাড়ানো যায় না। এদিক ওদিক তাকিয়ে দেখল তারাপদ, সাধু মামাকে দেখতে পেল না। ডেলাটা তুলে নিল তারাপদ, ধীরে ধীরে খুলল। এক টুকরো কাগজে কি যেন লেখা শীষ পেন্সিলে, পড়তে কষ্ট হয়। তারাপদ পড়ল, তুমি শেষ পর্যন্ত জমপুরিতে পা দিয়েছ। এসে ভালো করেছ। খুব সাবধানে থাকবে। আমি আছি, তোমায় পরে সব বলবো। আমি বোবা সেজে আছি। এই যন্ত্রণা থেকে তুমি আমাদের উদ্ধার করবে বাবা। এই কাগজ রেখো না, নষ্ট করে ফেলো। তারাপদ সর্বাঙ্গ পাথর হয়ে গেল। সাধু মামা বোবা সেজে রয়েছে কেন? তারাপদ তাদের উদ্ধার করতে পারে মানে? কাদের? কারা এখানে বন্দী? কেন? তারাপদ ভয় কেমন হয়ে গিয়ে চন্দনকে ঠেলা মেরে জাগিয়ে তুলতে লাগলো। চাঁদু, এই চাঁদু, ওঠ। চন্দন ধর্মর করে উঠে বসল। ভেবেছিল না জানি কি ঘটে গেছে। উঠে বসে দেখল ঘরটা ছায়ায় ভরা। তারাপদ তার সামনে দাঁড়িয়ে আছে। তারাপদ বলল, আচ্ছা ঘুম ঘুমোচ্ছিস, সন্ধে হয়ে গেল, ওঠ, এটা পড়ে দেখ। ঘুম জড়ানো ছলছলে চোখে চন্দন বলল, কি ওটা? সাধু মামার চিঠি। চন্দন চিঠিটা নিল। চোখ ঝাপসা, কোনো রকমে পড়ল 12, 2, 3। তারপর বলল, এখানকার সবই মিস্টেরিয়াস। এ বাড়ির আরো বড় রহস্য তারাপদরা সন্ধ্যের দিকে জানতে পারল। শীতের দিন, বিকেল ফুরোতেই সন্ধে। চারিদিক অন্ধকার হয়ে গেল। কলকাতার মানুষ তারাপদরা। অন্ধকার দেখার সুযোগ কমই জোটে। জুটলেও এমন 4-5 জুড়ে থমথমে অন্ধকার দেখার অভিজ্ঞতা তাদের নেই।
তার ওপর শীত, কুয়াশা জমছে মাঠে ঘাটে, কোনো দিকেই তাকানো যায় না। মৃত্যুঞ্জয় এসে জানিয়ে গিয়েছে সামান্য পরে এসে তারাপদদের ভুজঙ্গভূষণের কাছে নিয়ে যাবে। তারাপদরা জামা প্যান্ট পরে তৈরি হয়ে বসে আছে। সেই ফটফট শব্দটা আবার বিকেলের পর থেকে শোনা যাচ্ছিল। ডায়নামো চলছে আর কি, ঘরে বাতি জ্বলছে। তারপর বুকের মধ্যেও ধকধক করছিল, ভুজঙ্গভূষণের কাছে যেতে হবে। জীবনে যাকে কোনোদিন দেখেনি, যার নামও 3 দিন আগে পর্যন্ত তার জানা ছিল না, সেই লোকটার কাছে। অথচ এই লোকই তারাপদকে 1.5-2 লাখ টাকার সম্পত্তি দিয়ে যেতে ডেকে পাঠিয়েছে। এমন মানুষকে দেখার আগে এমনিতেই বুক কাঁপার কথা। তার উপর সেই মানুষ যদি এত রহস্যময় ও ভয়ঙ্কর হয় তবে কেমন লাগে। তারাপদর মুখ গলা শুকিয়ে যাচ্ছিল, বলে যেন অনবরত কেউ হাতুড়ি পিটছে। চন্দন তারাপদর চেয়ে সাহসী, তবু তারও ভয় হচ্ছিল। তারাপদ কাঠের মতো শুকনো গলা করে বলল, চাঁদু, কি হবে? চন্দন বলল, কিছু ভাই বুঝতে পারছি না। যাই হোক, আমাদের নিশ্চয় মেরে ফেলবে না। কাপালিক হোক আর শয়তানি হোক, আজকের দিনে মানুষকে বাড়িতে ডেকে এনে মেরে ফেলা মুশকিল, পুলিশে ধরবে। আমরা দুজন যে এ বাড়িতে এসেছি তার প্রমাণ কলকাতার মৃণাল দত্ত থেকে শুরু করে এখানে সাধু মামা পর্যন্ত সবাই দিতে পারবেন। তারাপদ ভয় সামলাবার জন্য ঘন ঘন সিগারেট খেতে লাগল। শেষে মৃত্যুঞ্জয় এলো, বলল, এসো। তারাপদরা উঠল। ফাঁকা ফাঁকা ঘর, বারান্দা, সিঁড়ি দিয়ে তারাপদরা দোতলায় এলো। দোতলার ভেতর বারান্দা দিয়ে হেঁটে একটা ছোট ঘরের কাছে এসে মৃত্যুঞ্জয় বলল, ওই ঘরে যাও। ঘরে থোয়ানো ধুতি, ফতুয়া, গরম চাদর আছে। তোমাদের এই জামা প্যান্ট পাল্টে নেবে, জুতো মোজা খুলে রাখবে। জানলার দিকে জল আছে, হাত ধুয়ে নেবে। নোংরা বাইরের জামা কাপড়ে গুরুজির কাছে যাওয়া যায় না। চন্দন প্রতিবাদ করে বলল, আমরা লন্ড্রির প্যান্ট জামা পরেছি। তা হোক, এখানের এই নিয়ম। বাইরের কোনো পোশাকেই কাউকেই গুরুজির কাছে যেতে দেওয়া হয় না। আমি ধুতি পরতে পারি না, চন্দন বলল। তাহলে তুমি থাকো। তারাপদ চন্দনের হাত ধরে টানল। ঠিক আছে, আমি তোকে ধুতি পরিয়ে দেব। ওরা দুজনে পোশাক পাল্টাতে পাশের ঘরে চলে গেল। ঘরে ঢুকে চন্দন রাগের গলায় বলল, যত বাজে নিয়ম, কোনো মানে হয়? কোন মহারাজ তোর পিসেমশাই যে তাকে দেখতে হলে ধুতি পরতে হবে? কেমন শীত দেখছিস, ধুতির ভেতর দিয়ে ঢুকে হাড় কাঁপাবে। তারাপদ বলল, কপাল ভাই, কিছু করার নেই। চন্দন একেবারেই ধুতি পরতে পারে না তা নয়, বছরে 1-8 দিন পরে রীতিমতো যুদ্ধ করে। ওরা জামা প্যান্ট ছেড়ে ধুতি ফতুয়া পরতে লাগলো। পোশাক পাল্টে তারাপদরা বাইরে এলো। মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে, বলল, এসো। বারান্দার গা লাগানো একটা প্যাসেজ ঘুরে সামনের ঘরটার সামনে এসে দাঁড়ালো মৃত্যুঞ্জয়। বলল, ভেতরে যাও, বসবার জায়গা আছে, গিয়ে বসে থাকো, কথাবার্তা বলো না। দরজা ভেজানো ছিল, মৃত্যুঞ্জয় খুলে দিল। তারাপদরা ঘরে পা বাড়ালো, দরজা বন্ধ হয়ে গেল। সামনেই মোটা ভারী পর্দা। পর্দা সরিয়ে ঘরের মধ্যে তাকাতেই চোখ যেন অন্ধ হয়ে গেল। কিছু দেখা যায় না। মনে হলো সিনেমা আরম্ভ হয়ে যাবার পর হলে ঢুকলে চোখে কিছু দেখা যায় না, অনেকটা সেই রকম। কিন্তু সিনেমার হলে তবু এদিকে ওদিকে চোরা আলোর ব্যবস্থা থাকে। ছবি দেখানোর আলো এক এক সময় উজ্জ্বল হয়ে ওঠে। এখানে ওসব কিছু না। মিটমিট করে দুপাশে 2 চোরা দেওয়াল আলো জ্বলছে যদিও, তবু সেই আলোয় কিছু দেখা যায় না। 2 বন্ধু পাশাপাশি থমকে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে চোখ সয়ে এলে খুব অস্পষ্টভাবে ঘরটা চোখে পড়ল। ঘরের মাঝখানে 2 চেয়ার। দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকা ভালো ভেবে দুজনে হাতড়াতে হাতড়াতে এগিয়ে চলল। পায়ের তলায় যে কি আছে বোঝা যাচ্ছে না। মনে হয় না মাটিতে পা, যেন কোনো তুলোর মধ্যে পা ডুবে যাচ্ছে, এত নরম। কোনো সন্দেহ নেই খুব দামি কার্পেট পাতা রয়েছে ঘর জুড়ে। কার্পেটের রংটাও হয় কালো, না হয় ঘন লাল, কালচে দেখাচ্ছে। অবশ্যই অন্ধকারে সবই কালচে দেখাচ্ছে। তারাপদরা কোনো রকমের চেয়ারে এসে বসল। বসা মাত্র মনে হলো
যেন নরম গদির মধ্যে সমস্ত শরীরটা ডুবে গেছে। ভয় দুজনের বুকের ওপর চেপে বসেছে, তবু চোখ আরো খানিকটা সয়ে আসায় তারা ঘরের চারপাশ দেখছিল। ঘর নিশ্চয় ছোট নয়, দেওয়ালগুলো দেখা যায় না, সারা ঘরে কেমন এক সুন্দর গন্ধ। দামি ধূপের নাকি কোনো আতর ছিটিয়ে দেওয়া হয়েছে বোঝা যায় না। গন্ধটা বাতাসে ক্রমেই ভারী হয়ে উঠছিল। তাদের চেয়ারের সামনে খানিকটা তফাতে আরও একটা চেয়ার চোখে পড়ল, তারাপদদের দিকে মুখ করা, সিংহাসনের মতনই যেন, উঁচু বড়, মনে হলো বেশ যেন বাহারি। চেয়ারের দুপাশে পর্দা, ভেলভেটের পর্দা বুঝি, কোঁচানো হয়ে ঝুলছে, ঠিক একেবারে ছোট স্টেজের দুটো উইং। মাথার ওপর দিকটা এত অন্ধকার যে কোথায় ছাদ বোঝা যাচ্ছে না। হঠাৎ চন্দন তারাপদর হাত আঁকড়ে ধরল, ধরে ফিসফিস করে বলল, তারা, সেই বিড়াল। তারাপদ তাকায়। ভেলভেটের পর্দার একপাশে ছোট্ট একটা গোল টেবিলের ওপর সেই কালো বিড়াল। মৃণাল দত্তের বাড়িতে যেমন দেখেছিল তারা। অন্ধকারে তার গা দেখা যাচ্ছে না, চোখের মণি দুটো শুধু জ্বলছে। নিশ্চয় কালো বিড়াল, মৃণাল দত্তের বাড়ির বিড়ালের মতনই মরা সাজানো বিড়াল, নয়তো একই জায়গায় বসে থাকবে কেন? চন্দনের হাত ঘামছিল। সে বিড়ালের দিকে তাকিয়ে থাকল, নিশ্চয় ঘুরবে, মুখ ফেরাবে। এমন সময় ভেলভেটের পর্দার দিকে আর একটা চোরা আলো জ্বলে উঠল, লাল আলো, মৃদুতার আভা। আর তারাপদরা দেখল এক ভৌতিক আকৃতি ডান দিকের পর্দা সরিয়ে এসে দু মুহূর্ত দাঁড়ালো, তারপর সেই সিংহাসনের মতন চেয়ারে বসল ধীরে ধীরে। ভয় দুজনেরই গলায় এসে জমা হয়েছে, জিভ শুকনো, বুক যেন আর সইতে পারছে না, এত জোরে ধকধক করছে হৃৎপিণ্ড। শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছিল, অসাড় লাগছে, কাঁপছে হাত পা। মানুষটি যে কি পড়েছে বোঝা যাচ্ছিল না, হয়তো আলকাল্লা, রক্ত গৈরিক রঙের। তার মাথা থেকে গলা পর্যন্ত একটা ঢাকা পরানো, শুধু নাক, মুখ আর চোখের জায়গাটা খোলা। তারাপদরা প্রচুর ইংরেজি ছবি দেখেছে, তাদের মনে হলো এককালে এইরকম মুখোশ পরে রাজরাজারা গোপন জায়গায় যেত, এই রকম মুখোশ পরেই কেউ কেউ অনাচার অত্যাচার করতে বেরিয়ে পড়ত, দুশ্মন দমন করতেও যেত। এই কি ভুজঙ্গভূষণ? হঠাৎ সেই মানুষটি গম্ভীর চাপা গলায় বলল, তারাপদ, আমি তোমার পিসেমশাই ভুজঙ্গভূষণ। উঠে গিয়ে প্রণাম করার কথা তারাপদ ভুলে গেল। ভুজঙ্গভূষণ বললেন, আমার মুখ পুড়ে গিয়েছে, ব্যান্ডেজ বাঁধা, তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই এটা পড়েছি। তুমি আমার মুখ দেখতে পাচ্ছ না বলে আমারই কষ্ট হচ্ছে। আমার শরীর ভালো নয়, তোমায় শুধু দেখতে এসেছি। তুমি এসেছ, আমি খুশি হয়েছি। তারাপদ সাহস করে বলল, মৃণালবাবু আমার হাত দিয়ে কিছু কাগজপত্র আর চিঠি দিয়েছিলেন আপনাকে দেবার জন্য, আপনি পেয়েছেন? পেয়েছি। ওই ছেলেটি তোমার বন্ধু, ডাক্তার? আগে হ্যাঁ, মৃণালবাবুর মুখে শুনলাম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওকে সঙ্গে করে নিয়ে এলাম। কি হয়েছিল আপনার? কি হয়েছিল তুমি ঠিক বুঝবে না। অগ্নিচক্রের মধ্যে মুখ ছিল, মনটা হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়। একাগ্রতা নষ্ট হয়ে গেলে পাপ হয়, সেই পাপের ফল। অগ্নিচক্র কি? তোমরা বুঝবে না, না দেখলে বুঝতে পারবে না। এই যে ঘরে তোমরা বসে আছো, এই ঘরে পরলোক থেকে আত্মারা আসেন, আমি তাদের ডেকে আনি। তারা আসেন, দেখা দিয়ে যান। কত লোক তাদের হারানো প্রিয়জনকে এখানে একটু দেখতে আসে। আত্মা অদৃশ্য, তাকে দেখা যায় না, তবে সদয় হলে তারা আমাদের নানা প্রশ্নের জবাব দিয়ে যান, অনেক সময় স্পর্শও করে যান, চিহ্ন রেখে যান কোনো কোনো সময়। ওই দেখো, একজন এসেছেন, এই মুহূর্তে এসে গেছেন। বলতে বলতে যেন ভুজঙ্গভূষণ কেমন হয়ে গেলেন। মাটি থেকে একটা বড় পুজোর ঘণ্টা উঠিয়ে নিয়ে বাজালেন সামান্য, সঙ্গে সঙ্গে সমস্ত ঘর ঘুটঘুটে অন্ধকার। সেই নিকষ কালো অন্ধকারে মাথার উপর ক্ষীণ একটু আলো জ্বলে উঠল, আর কোথা থেকে একটা লাল বল সোনালি ডোরা দেওয়া ঘরের মাঝখানে এসে হাজির হল। ভুজঙ্গভূষণ বললেন,
আপনি কে আমি জানি না, যদি আমার পরিচিত হন আপনার আসার প্রমাণ দিন। বলার পর বলটা কাঁপতে লাগলো, নড়তে লাগলো, তারপর ধীরে ধীরে শূন্যে উঠতে লাগলো। ভাসতে ভাসতে ওপরের ছাদের দিকে উঠে গেল। ওপরের আলোয় সেই লাল আর সোনালি রঙের বলটা ঝকঝক করে উঠল। বলটা আবার সামান্য নেমে এলো। নেমে এসে লাফাতে লাফাতে ঘরের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত চলে গেল। আবার বাঁ দিক থেকে ডান দিকে আসতে লাগলো। তারাপদ ভয় অজ্ঞান হয়ে যাবার মতন। চন্দন দু চোখ বন্ধ করে ফেলল। পরের দিন সকালেও তারাপদ নিজেকে সামলে নিতে পারল না। চোখ মুখ বসে গিয়েছে, শুকনো চেহারা। পরপর দুরাত্রি ঘুম হলো না বেচারির। আগের দিন কেটেছে ট্রেনে, আর কাল সারা রাত বিছানায় শুয়ে ভয়ে আতঙ্কে মরেছে। চন্দন ডাক্তার মানুষ, তার অনেক সাহস। মরা কাটা থেকে শুরু করে সে কত কি করেছে। সহজে ঘাবড়ে যাবার ছেলে চন্দন নয়। তবু চন্দনও কেমন বোকা হয়ে গেছে, ভয়ও পেয়েছে খানিকটা। দুজনে আলোচনা করেও বুঝতে পারছে না এরকম ঘটনা কেমন করে ঘটে। ছোট ফুটবল সাইজের একটা বল কেমন করে হাওয়ার মধ্যে নেচে বেড়ায়। ভৌতিক ব্যাপার না ম্যাজিক? যদি বিশ্বাস করে নেওয়া যায় ম্যাজিক, তবে ভয় ভাবনার কিছু থাকে না। কিন্তু ম্যাজিক বলে ঠিক বিশ্বাস করতেও মন চাইছে না। সকালবেলায় মুখ টুক ধুয়ে কোনো রকমের চা খেয়ে দুজনে বাড়ির বাইরে এসে দাঁড়ালো বাগানে। তারাপদ বলল, চাঁদু, কিকিরার কাছে যেতেই হবে। চন্দন বলল, আমিও তাই ভাবছি, কখন যাবি? বিকেলে যাওয়া যাবে না। ভুজঙ্গ আবার আজ বিকেলের পর আমাদের সঙ্গে দেখা করবে বলেছে। যেতে হলে এখনই যাওয়া দরকার। চন্দন বলল, চল আমরা ঘুরে আসি। কাউকে কিছু বলতে হবে না। কি দরকার? নতুন জায়গা, কেমন সুন্দর দেখতে, আমরা একটু বেরিয়ে বেড়াচ্ছি, এইভাবে যেতে হবে। কেউ জিজ্ঞেস করলে বলবো বেড়াচ্ছি। তারপরও যদি খোঁচায় বলবো স্টেশনে যাচ্ছি ব্লেড কিনতে কিংবা সিগারেট কিনতে। তারাপদ বলল, ঠিক আছে চল। বাগানের মধ্যে সামান্য সময় দুজনে বেড়ানোর ভাব করে ঘুরে বেড়ালো। বাড়ির চারপাশ না হলেও অন্তত 3টে পাশ দেখে নিল। ভুজঙ্গভূষণের এই পুরী যতই দুর্গ হোক, কেউ যদি পালাতে চায় নিশ্চয় পালাতে পারে। সব দিক সর্বক্ষণ আটকে রাখা সম্ভব নয়। মানুষ জেলখানা থেকেও পালায়, এখান থেকে পালানো নিশ্চয়ই তার চেয়ে কঠিন নয়। বাগানে বেড়াতে বেড়াতেই মৃত্যুঞ্জয়কে দেখা গেল। চন্দন বলল, তারা, তোকে এবার একটু খেলতে হবে। তারাপদ অবাক চোখে বন্ধুর দিকে তাকালো। চন্দন বলল, তুই ওই মৃত্যুঞ্জয়টাকে ডাক, ডেকে বল ছোট ফটকের তালা খুলে দিতে। বলবি আমরা বেড়াতে যাব। শোন, মিনমিন করে কথা বলবি না ওর সঙ্গে, হুকুমের গলায় বলবি। এখানকার ছোট মহারাজকে হুকুম? তুই বলছিস কি? তারাপদ ঘাবড়ে গিয়ে বলল। চন্দন বলল, আমি ঠিকই বলছি। তুই ভুজঙ্গভূষণের সম্পত্তির মালিক হতে যাচ্ছিস। ও ব্যাটার কোনো রাইট নেই এখানে, তোর আছে। তুই এখন থেকেই এটা দেখিয়ে যা। তারপর যদি যদি বাদ দে, নো রিস্ক নো গেন। তুই চালা না, তারপর আমি আছি বলে চন্দন মাতব্বরের মতো মৃত্যুঞ্জয়কে ডাকল। মৃত্যুঞ্জয় কাছে এলে তারাপদ ছোট ফটকের তালা খুলে দিতে বলল। ঠিক হুকুমের গলায় অবশ্য বলতে পারল না। খুবই আশ্চর্য যে মৃত্যুঞ্জয় সাধারণভাবে জিজ্ঞেস করল তারাপদরা কোথায় যাবে। তারপর চাকরকে ডেকে তালা খুলে দিতে বলল। ফটকের বাইরে এসে তারাপদরা হাঁটতে লাগল। মাঠ, ময়দান, গাছপালা, দূরের জঙ্গল, যেদিকে চোখ যায় সব যেন রোদে ভেসে যাচ্ছে। শীতের রোদ, তবু কি গাঢ়, কত উষ্ণ। আকাশ নীল, রোদ যেন উপচে পড়ছে আকাশ থেকে। মাঠঘাটের ভেজা ভাব শুকিয়ে এসেছে, শিশিরাত চোখে পড়ছে না। এখনো শীতের সেই সনসন হাওয়া দেয়নি। অল্প স্বল্প যা আছে তাতে ভালোই লাগে। কাল রাত্রের সেই অন্ধকার রহস্যময় ঘর, সেই আত্মার ব্যাপার স্যাপার, বলের নাচ যেন অন্য একটা জগৎ। আর এখানকার এই রোদ, মাঠ, ফুল, ঝোপ, আতা গাছের ডালে বসে পাখির ডাক, এই আর এক জগৎ। এই জগৎ তারাপদরা বুঝতে পারে, অনুভব করতে পারে।
কিন্তু কালকের ওই রহস্যময় ঘটনার কিছুই বুঝতে পারে না, মনে হয় যেন দুঃস্বপ্ন। হেঁটে আস্তে আস্তে দুজনে গল্প করছিল। তারাপদ জিজ্ঞেস করল, চাঁদু, তুই তো ডাক্তার, আত্মা টাত্মা কখনো দেখেছিস? না ভাই, আমি মর্গ দেখেছি, বাট নো আত্মা। আমি প্ল্যানচেট দেখেছি, তারাপদ বলল। পরলোক টরলোক নিয়ে একবার একটা বইও পড়েছিলাম, কিছু বুঝিনি। এসব গাঁজাখুরি। কিন্তু কাল আমরা নিজের চোখে যা দেখলাম। তাই তো ভাবছি পিসি সরকারের ম্যাজিক যেন। এমন সময় একটা দেহাতি গোছের লোককে সাইকেল করে আসতে দেখা গেল দূরে। ভুজঙ্গ ভবনের দিক থেকে আসছে। চন্দনের চোখে পড়েছিল। চন্দন বলল, তারা, ওই লোকটা এদিকে কেন আসছে? তারাপদ দেখল, বলল, আমরা কোথায় যাচ্ছি দেখতে আসছে বোধহয়। তার মানে ভুজঙ্গ আমাদের ওপর চোখ রাখতে চায়, না মৃত্যুঞ্জয়? বুঝতে পারছি না। দুজনেই হাঁটতে লাগলো, দাঁড়ালো না। চন্দন হঠাৎ বেয়ারা গলায় গান গাইতে শুরু করল, যেন খুব খুশ মেজাজে রয়েছে। লোকটা কাছাকাছি এলো। পুরনো সাইকেল, মাঝবয়সী লোক, বাঙালি বলে মনে হয় না। তারাপদদের কাছাকাছি এসেও দাঁড়ালো না। একবার শুধু দেখল, খাতিরের ভঙ্গিতে মাথা নোয়ালো, তারপর চলে গেল। সাইকেল খানিকটা এগিয়ে যেতে চন্দন বলল, তারা, আমার মনে হচ্ছে লোকটা নজর রাখার জন্য এসেছে। কিন্তু কেন? ভুজঙ্গ না মৃত্যুঞ্জয়, কার হুকুমে ও নজর রাখছে? আমরা পালিয়ে যাব ভাবছে নাকি? তারাপদ বলল, চাঁদু, সম্পত্তির নিকুচি করেছে, চল আমরা এই ভূতের বাড়ি থেকে পালাই। মাথা নেড়ে চন্দন বলল, এত সহজে পালাবো কেন রে? আরো 2-1 দিন দেখি, অন্তত তোর পিসে মশাইয়ের অরিজিনাল মুখটা একটু দেখি। পালাবার জন্য তুই ভাবিস না, ওটা আমার হাতে ছেড়ে দে, সে ব্যবস্থা আমি করে রেখেছি। পালাবার জায়গা দেখে রেখেছি ভাই। আরও একটু এগিয়ে আসতেই আচমকা পাখির ডাকের মতন শোনা গেল। ডাকটার একটা আলাদা সুর ছিল, কানে লাগে। চন্দন দাঁড়িয়ে পড়ল। তার দেখা দেখি তারাপদ 2-4 পা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। চন্দন আশেপাশে তাকালো। ডান দিকে খানিকটা উঁচু জমি, মস্ত মস্ত 2 পাথর। আশেপাশে ছোট ছোট পাথর টুকরো পড়ে আছে। রুক্ষ জায়গা, কাঁকড় ভরা মাটি। কোনো গাছপালা চোখে পড়ছে না। কাঁটা গাছের ছোট্ট একটু ঝোপ পাথরের পাশে। কোথাও কোনো পাখির চিহ্ন নেই। চন্দন কিছু বোঝবার আগেই একটা ছোট ঢিল এসে পায়ের কাছে পড়ল। তারপরেই পাথরের আড়াল থেকে কিকিরার মুখ উঁকি মারল। আরে, আপনি? চন্দন অবাক। তারাপদকে বলল, কিকিরা। হাতছানি দিয়ে কিকিরা ডাকলেন। তারাপদরা এগিয়ে গেল। কিকিরা বললেন, এখানে আসুন স্যার, গুঁড়ি মেরে চলে আসুন। তারাপদরা পাথরের আড়ালে গেল। কিকিরা বললেন, একটু আগেই এক চেলা গেল দেখছি, দেখেই শেল্টার নিয়েছি। আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। আমিও আপনাদের খোঁজেই আসছিলাম, মনে হচ্ছিল দেখা হয়ে যেতেও পারে। ওই লোকটাকে আপনি চেনেন? না, তবে আন্দাজ করতে পারি। ও কি আমাদের উপর নজর রাখছে? মনে তো হয় স্যার, তবে ও ব্যাটা অনেকটা চলে গেছে, দেখতে পাবে না আর। যদি দেখি ফিরে আসছে আপনাদের বলবো, আপনারা সোজা ভুজঙ্গ ভয়ালের বাড়ির দিকে হাঁটতে শুরু করবেন। চন্দনরাও একবার দেখে নিল। লোকটা বেশ দূরে চলে গেছে। সেখান থেকে পাথরের আড়ালে তাদের দেখতে পাবে না। না গেলে কি ভাববে বলা মুশকিল। মাঠের মধ্যে 2টো লোক নিশ্চয় ভ্যানিশ হয়ে যেতে পারে না, কিন্তু অন্য সন্দেহই বা কি করবে? ভাববে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিকিরা বলল, খবর বলুন স্যার। তারাপদ বলল, খবর অনেক, কিন্তু এখানে বলবো? এখানেই স্যার নিরাপদ। যদি লোকটা এখনই না ফিরে আসে তাহলে এই হলো বেস্ট জায়গা। যদি আসে? সামনে গিয়ে মনের সুখে নিজেরা গল্প করবেন, লাফাবেন, নাচানাচি করবেন, যেন ওর মনে হয় আপনারা কলকাতার লোক, ছেলে মানুষ, বাইরে বেড়াতে এসে বেজায় খুশি হয়েছেন। আপনাকে যদি দেখতে পায়? পাবে না স্যার, পাবে না। আমি মিলিটারির পজিশন নিয়েছি। চন্দন একটা সিগারেট ধরালো।
কিকিরা বললেন, দিন স্যার, একটা ধোঁয়া দিন, টানি। কিকিরা সিগারেট নিয়ে ধরালেন। তারাপদ খুব সংক্ষেপে গতকালের ঘটনা বলে ভুজঙ্গভূষণের সঙ্গে সাক্ষাতের বিবরণটা দিল। তার গলার স্বর থেকে বোঝা যাচ্ছিল তারাপদ উত্তেজনা, ভয়, বিশ্বাস, অবিশ্বাসের দ্বিধার মধ্যে রয়েছে। কিকিরা মনোযোগ দিয়ে সব শুনলেন। আজ তাঁর বেশবাস খানিকটা অন্যরকম। পরনে পাজামা, গায়ে কেমন এক আলখাল্লা ধরনের জামা, মাথায় গরম হনুমান টুপি, টুপির তলার দিকটা গুটানো, পায়ে খাকি কেডস জুতো। চন্দন বলল, মশাই, ভুজঙ্গ আত্মা নামায়, আপনি জানেন? কিকিরা ধীরে ধীরে মাথা নাড়লেন। জানি। ব্যাপারটা কি? ব্যাপারটা আপনারা এমনিতে বুঝবেন না। একে বিদেশিরা সেয়াস বলে। সেয়াস? সেটা আবার কি? সেটা একটা অদ্ভুত ব্যাপার। আত্মা নামানো, আত্মাদের দিয়ে নানান রকম ভেলকি দেখানো হয়। আপনি আত্মা মানেন? আমার মানামানির কথা জিজ্ঞেস করবেন না। আত্মা মানি কিনা আমি জানি না, তবে ভুজঙ্গর আত্মা মানি না। তারাপদ বলল, তাহলে ও কেমন করে এই অদ্ভুত ঘটনাটা ঘটালো? কিকিরা চুপ করে থেকে কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, কেমন করে ঘটল তা আমি বলতে পারবো না। নিজের চোখে দেখলে বলার চেষ্টা করতাম, কিন্তু স্যার আমি বলছি, এ হলো ভেলকি, বড় রকমের ম্যাজিক। বিশ্বাস করবেন না। ভুজঙ্গ এই ভেলকি দেখিয়েই তার প্রতিপত্তি করেছে। বহু লোকের সর্বনাশও করেছে সেই সঙ্গে। কেউ কেউ শেষ পর্যন্ত পাগলের মতন হয়ে গেছে, কারো কারো যথাসর্বস্ব গিয়েছে। আপনারা ওই পিশাচের ধোকায় ভুলবেন না। চন্দন বলল, আপনি আমাদের কি করতে বলছেন তাহলে? আমি বলছি, আপনারা রয়ে শুয়ে থাকুন, ভয় পাবেন না। চোখ খুলে ভুজঙ্গর বাড়ির সবকিছু লক্ষ্য করার চেষ্টা করুন। আপনাদেরও প্রাণে মারার সাহস করবে না। শুনুন স্যার, এই মানুষটা কিকিরা দি গ্রেট একেবারে অপদার্থ নয়। যোশীডিতে আমার অনেক মক্কেল আছে, তার মধ্যে একজন রয়েছে পুলিশের লোক, দেওয়ারি সাহেব। আমি তাকে বলে এসেছি, ভুজঙ্গ যদি বেশি চালাকি করার চেষ্টা করে, এবার আমি ওকে ছাড়ব না। তারাপদ কিকিরার মুখ দেখতে লাগলো। মানুষটির চোখ দেখলে বোঝা যায় কিসের যেন এক জ্বালা তার চোখে ঝকঝক করছে। মাথার টুপিটা খুলে নিলেন কিকিরা। রোদে মাথা তেতে উঠেছে। বললেন, ভুজঙ্গ এখনো তার আসল চাল চালেনি স্যার। কাল সে আপনাদের ভেলকি দেখিয়ে ঘাবড়ে দেবার চেষ্টা করেছে। ধরুন আজ কিংবা আগামীকাল সে আসল চাল চালবে। কি চাল? তারাপদ জিজ্ঞেস করল। কিকিরা বললেন, আমার মনে হচ্ছে চালটা আপনাকে নিয়ে। ভুজঙ্গ হয়তো আপনাকে সব দিয়ে যেতে চায়, কিন্তু দিয়ে যাওয়ার আগে সে আপনার সঙ্গে শর্ত করতে চাইবে। কিসের শর্ত আমি বুঝতে পারছি না। ভুজঙ্গ এত শট আর শয়তান যে তার চাল আগে থেকে বোঝা যায় না। তাই বলছি, আপনারা ধৈর্য ধরে থাকুন, দেখুন, ভয় পাবেন না। আমি এখানেই থাকব, আপনাদের খোঁজ খবর করব। যদি কোনো বিপদে পড়েন, ভুজঙ্গর আস্তা বলে রামবিলাস বলে যে কোচোয়ান আছে তাকে বলবেন। রামবিলাস আমার লোক, বুঝলেন? আমি কোথায় থাকব সে জানে। তারাপদরা অবাক হয়ে কিকিরার দিকে তাকিয়ে থাকল। চন্দন বলল, ভুজঙ্গর বাড়িতে আপনার লোক কে কে আছে? কিকিরা যেন কতই লজ্জা পেয়েছেন এমনভাবে হাসলেন। বললেন, স্যার, আমার ধাতটাই হলো ম্যাজিশিয়ানের। সব খেলাই ধীরে সুস্থে দেখাতে হয়, ঝট করে দেখাতে নেই। যথা সময় সবই দেখতে পাবেন। তারাপদ বলল, কিকিরা বাবু, আপনি সাধু মামাকে চেনেন? কিকিরা কেমন একটু হেসে বললেন, চিনি। কেমন চেনেন? ভালো করেই চিনি। দয়া করে আমায় এখন আর কিছু জিজ্ঞেস করবেন না। আপনারাও আর দেরি করবেন না, এবার ফিরতে শুরু করুন। ওই লোকটার ফেরার সময় হয়ে গেছে। শুনুন, আর একটা কথা বলে দিই, বাড়িতে এমনভাবে থাকবেন যেন ভুজঙ্গর ভেলকি দেখে আপনারা একেবারে ঘাবড়ে গিয়েছেন। কাউকে বুঝতে দেবেন না আপনারা ব্যাপারটা সন্দেহ করেছেন। আর হ্যাঁ, কাল আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে আসব। আজকে রাত্রের খেলাটা আগে দেখে নিন, দেখুন ভুজঙ্গ কি করে।
তারাপদরা উঠতে লাগলো। কাল কোথায় দেখা হবে? কাল আপনারা ওই জঙ্গলের দিকে বেড়াতে যাবেন, আমি থাকব। একটা ভাঙা সাঁকো আছে, নালার মতো নদী, শুকনো, ওখানে থাকব। উঠে দাঁড়িয়ে চন্দন হেসে বলল, স্যার, আজ আপনার একটা ইংলিশ শুনলাম না। কিকিরা হেসে বললেন, শুনবেন, ঠিক সময় শুনবেন। এখন ভুজঙ্গ আমার ইংলিশ স্টিম করে দিচ্ছে। পেটে কিছু থাকছে না স্যার। পেটে না থাকলে কি করে ইংলিশ হবে? ইংলিশ হলো পেটার্নাল ব্যাপার। পেট প্লাস ইন্টারনাল সন্ধি করুন। চন্দন হো হো করে হেসে উঠল। পাথরের আড়াল থেকে বেরিয়ে দুজনেই রাস্তায় নেমে এলো। হাত নাড়ল, কিকিরাও হাত তুললেন। ফিরতে লাগলো দুজনেই। তারাপদ বলল, চাঁদু, আমার মনে হচ্ছে ভুজঙ্গর বেশ কিছু শত্রু আছে। তারা একটা দল করেছে। সেই দলে সাধু মামা, কিকিরা, রামবিলাস নাকি নাম বললেন কিকিরা, ওরা আছে। আর ভুজঙ্গর দলে আছে তার চেলারা। চন্দন বলল, তাই মনে হয়। আরো খানিকটা এগিয়ে চন্দন ঘাড় ঘোরালো পিছনে। সাইকেলে চড়া লোকটিকে দেখতে পেল না, কিকিরাকেও চোখে পড়ল না। দুপুরটা ভালোই কাটল। ভুজঙ্গভূষণের লোকজন আতিথ্যের ব্যাপারে কোনো কৃপণতা করল না। খাওয়া, শোয়া, বাগানে ঘুরে বেড়ানো, কোনো দিকেই কারো কোনো বাধা নেই। কিন্তু তারাপদদের কেমন মনে হচ্ছিল, তারা যেন কাদের নজরে নজরে রয়েছে। সাধু মামার সঙ্গে বার দুই চোখাচোখি হয়েছে, হওয়া মাত্র সাধু মামা সরে গেছেন। বিকেল পড়তে না পড়তে ফুরিয়ে গেল। তারপর সন্ধে। তারাপদ তৈরি। আজ আবার সেই রহস্যময় ঘরে গিয়ে বসতে হবে। ভুজঙ্গ গতকালই জানিয়ে দিয়েছিলেন। আজ আবার কি দেখতে হবে কে জানে। তারাপদ বরাবরই ভীতু ধরনের, বড় বেশি নিরীহ। কিকিরা যত সাহসী দিন, ভূত প্রেত আত্মা বিশ্বাস করুক আর না করুক তারাপদ, তবু বিকেল থেকেই বেশ বিচলিত বোধ করতে লাগলো। সন্ধ্যের মুখে তার মুখ কেমন শুকিয়ে এলো। তারাপদ চন্দনকে বলল, চাঁদু, আমার এসব ভালো লাগে না। মিস্ট্রি বল আর অলৌকিক ব্যাপারই বল, কোনোটাই আমি সহ্য করতে পারি না। চন্দন বলল, উপায় নেই ভাই, ভুজঙ্গর সব রকম খেলা দেখতেই হবে। লোকটার মনে কি আছে এখনো বোঝা যায়নি। তারাপদ বলল, আজ আমি স্পষ্টই বলবো। ভুজঙ্গকে বলে দেব আত্মা টাত্মা আমি দেখতে চাই না। আপনার সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই, আপনার মুখ দেখতে চাই। হয় সাপসুপ কথা বলুন মশাই, না হয় ছেড়ে দিন, বাড়ি চলে যাই। আপনার সম্পত্তি আমি চাই না। দুই বন্ধুর কথাবার্তার মধ্যে মৃত্যুঞ্জয় এসে তাদের ডাকল, এসো। সেই একই ঘর, কালকের মতন অন্ধকার। বাতি যেটুকু জ্বলছে তাতে পাশের মানুষকেও আবছা দেখায়। ধূপ ধুনো গুগগুলের সেই রকম গন্ধ। তফাতের মধ্যে আজ একটা ছোট টেবিল রয়েছে গোল ধরনের, তার 3 দিকে চেয়ার। তারাপদরা বসল। ওরা বসার পর আচমকা কোথা থেকে ভারী গলায় স্তোত্র পাঠের মতো গানের সুর ভেসে এলো। তারপর সেটা স্পষ্ট হলো, যাকে বলে জলদ গম্ভীর। সেই স্বরে কে যেন স্তোত্র পাঠ করতে লাগলো, সংস্কৃত স্তোত্র। কে কোথায় গান করছে বোঝবার আগেই সেই গম্ভীর স্বর কেমন যেন অন্যমনস্ক করে ফেলল তারাপদকে। স্তোত্রের মধ্যেই ভুজঙ্গভূষণ এলেন। কখন এলেন বোঝা গেল না। তার বসার আসনেই বসলেন। মাথার ওপর সেই লাল আলো জ্বলে উঠল। ভুজঙ্গভূষণের পরনে রক্তগৈরিক বসন, একটা বড় রুদ্রাক্ষ ঝুলছে গলায়, মুখের ওপর সেই আবরণ। স্তোত্রপাঠ বন্ধ হয়ে গেল। ভুজঙ্গভূষণই কথা বললেন প্রথমে। বললেন, তারাপদ, কাল তুমি ভয় পেয়ে গিয়েছিলে, তোমার বন্ধুও ভয় পেয়েছিল। আজ ভয় পেও না। যারা তোমার আত্মীয়, মা বাবা বোন। মা বাবা বোন? তারাপদ চমকে উঠে বলল, গলার স্বর যেন বুঝে আসছে। হ্যাঁ, তোমার নিজের লোক। এদের আত্মা যখন আসেন তখন তোমার ভয় কি? এরা কেউ তোমার কোনো ক্ষতি করবেন না। অনেক দূর থেকে তারা আসেন, আসতে তাদের কষ্টও হয়। এই মর্তলোকে তারা আসতে চান না, তবুও আমরা যখন ডাকি না এসে পারেন না। আজ আমি তোমার মাকে প্রথমে ডাকব। মা? তোমার মা আমার আত্মীয়া। আমরা তাকে ছেলেবেলায় বেনু বলে ডাকতাম। বলতে গেলে
আমার বোনেরই মতো। আমি বেনুকে ডাকবো। তারাপদর গায়ে কাঁটা দিল। মা, মা আসবে? কোন ছেলেবেলায় বাবাকে সে হারিয়েছে স্কুলে পড়ার সময়। তারপর মাই ছিল তার সব। কত কষ্ট করে তাকে মানুষ করেছে। সেই মা আজ আসবে তার কাছে? মা তাহলে আজও আছে, এ জগতে নয়, অন্য জগতে, হয়তো স্বর্গে। মা কি তাকে দেখতে পায়? তারাপদর বুকের মধ্যে কত দুঃখ যেন টনটন করে উঠল। ভুজঙ্গভূষণ বললেন, তোমার মা আসবে, এই ঘরেই আসবে, কিন্তু তুমি তাকে দেখতে পাবে না। আত্মা অদৃশ্য, ছায়ারূপে তারা আসেন, চলে যান। মানুষের চোখ তাঁদের দেখতে পায় না। কোনো কোনো চিহ্ন তাঁরা রেখে যান, স্পর্শও দিয়ে যান, কিন্তু সব সময় নয়, কখনো কখনো। এসব কাজ করতে তাঁদের কষ্ট হয়। কথা শেষ করে ভুজঙ্গভূষণ পায়ের কাছে পড়ে থাকা ঘণ্টা তুলে নিয়ে বাজালেন। ঘণ্টা শেষ হবার সঙ্গে সঙ্গে ভুজঙ্গভূষণের পিঠের দিক থেকে ভেলভেটের পর্দা সরিয়ে একটি মেয়ে এলো। ভালো করে দেখা যায় না মেয়েটিকে, তবু যেটুকু দেখা গেল তাতে মনে হলো কিশোরী মেয়ে, বছর 15 হয়তো হবে বয়স। রোগা দেখতে, ধবধবে ফর্সা, লম্বাটে মুখ, মাথার চুল এলো করা, ঘন কালো শাড়ি জামা। মেয়েটি এলো, কিন্তু কিছুই দেখল না, কোনো দিকেই তাকাচ্ছিল না। ভুজঙ্গভূষণের পায়ের দিকে রাখা ঘণ্টাটা তুলে নিল, নিয়ে তারাপদদের কাছে এসে বসল, ঘণ্টাটা নিচে টেবিলের তলায় নামিয়ে রাখল। ভুজঙ্গভূষণ বললেন, তারাপদ, এই মেয়েটির মধ্যে দিয়ে তোমার মা আসবেন। ও হলো আধার, ওর মধ্যে দিয়ে তোমার মাকে আসতে হবে। তোমরা দুজনে ওর হাতে হাত ছুঁয়ে বসো, পায়ে পা ছুঁয়ে রাখবে, ও তোমাদের দেখিয়ে দেবে। তারাপদ কিছু ভাবতে পারছিল না, বেহুবল বোধ করছিল। চন্দনের মনে হলো এই হয়তো সেই মেয়ে গতকাল যাকে সে এক লহমার জন্য দোতলায় দেখেছিল। ছোট গোল টেবিলের 3 দিকে চেয়ার। মেয়েটি একটি চেয়ারে বসল। ইশারায় তারাপদদের চেয়ার সামান্য সরিয়ে নিতে বলল। চেয়ার সাজিয়ে নেবার পর দেখা গেল টেবিলের ওপর হাত ছড়ালে তারাপদর একটা হাত মেয়েটির হাত ছোঁয়ে, অন্য হাত চন্দনের হাত ছোঁয়ে। চন্দনেরও সেই একই অবস্থা, তার বাঁ হাত তারাপদর হাত ছুঁয়ে রয়েছে, ডান হাত মেয়েটির হাত ছুঁয়েছে। এ যেন বাচ্চা বয়সে সেই গোল হয়ে হাতে হাত ধরে রাখার মতন খেলা। মেয়েটি তার পা দুপাশে বাড়িয়ে দিল, ইশারায় তারাপদদের বলল ওদের একটা পা দিয়ে তার পা ছুঁয়ে থাকতে। সামান্য বিব্রত বোধ করলেও তারাপদরা পা বাড়ালো। মেয়েটির পা বড় শক্ত শক্ত লাগলো তারাপদর, অবশ্য বুড়ো আঙুলের কাছটায় আলগা করে ছুঁয়ে থাকল। ভুজঙ্গভূষণ বললেন, তুমি এবার মনে মনে তোমার মাকে ডাকো তারাপদ। চোখ বন্ধ করে এক মনে, আমিও তাকে ডাকছি। বলে ভুজঙ্গভূষণ তার গম্ভীর গলায় কিসের যেন একটা মন্ত্রপাঠ করতে লাগলেন। ঘরের সমস্ত আলো নিভে গেল, ঘুটঘুট করছে অন্ধকার। তারাপদ চোখ বন্ধ করে মার কথা ভাবতে লাগল। তার ভয় হচ্ছিল, তবু সে মার কথা না ভেবে থাকতে পারল না। চন্দন প্রথমটায় চোখের পাতা খুলে রেখেছিল, কিন্তু চোখ খুলে রাখা না রাখা সমান। দু চোখই যেন অন্ধ, কিছু দেখা যায় না, শুধু কালো আর কালো। চন্দনও চোখের পাতা বুঝে ফেলল। তারাপদর মাকে সে দেখেছে, ভালো করেই জানতো তাকে। চন্দনও তারাপদর মার কথা ভাবতে লাগলো, আর মাঝে মাঝে অনুভব করছিল তার একটা হাতের আঙুল মেয়েটির হাতের ওপর রাখা, অন্য হাতটি তারাপদর হাতের ওপর রয়েছে। কতক্ষণ সময় যেন চলে গেছে, কোনো শব্দ নেই। শেষে ভুজঙ্গভূষণ চাপা গলায় বললেন, বেনু, তুমি এসেছ? তুমি কি এসেছ? কোনো সাড়া শব্দ নেই, আবার চুপচাপ। আরো কিছু সময় গেল। ভুজঙ্গভূষণ এবার আবার বললেন, বেনু, তুমি এসেছ? আমরা তোমায় ডাকছি, তুমি এসেছ? হঠাৎ টেবিলের তলার দিক থেকে মৃদু করে ঘণ্টা বেজে উঠল। ভুজঙ্গভূষণ বললেন, বেনু, তুমি যদি সত্যি সত্যি নিজে এসে থাকো, ঘণ্টাটা একবার বাজাও, বাজিয়ে থামিয়ে দাও, আবার বাজাও। ঘণ্টা সেইভাবেই বাজল। ভুজঙ্গভূষণ বললেন, তোমার ছেলেকে দেখতে পাচ্ছ? যদি পাও অন্যভাবে ঘণ্টা বাজাও, একটানা।
এবারও সেই রকম বাজল। ভুজঙ্গভূষণ বললেন, তোমার ছেলেকে আমি এখানে এনেছি, তুমি তাকে বলো আমার ইচ্ছে মতন সে যেন চলে, আমি তার ভালো চাই। ঘণ্টাটা আস্তে আস্তে বাজল। ভুজঙ্গভূষণ বললেন, তোমার সঙ্গে আর কেউ এসেছে বেনু? কে এসেছে? ঘণ্টা বাজল না। ভুজঙ্গভূষণ কেমন আকুল স্বরে বললেন, কে এসেছে বেনু? তোমার স্বামী? ঘণ্টা এবার জোরে বেজে উঠল। তারাপদ সমস্ত কিছু ভুলে চিৎকার করে উঠল, বাবা! বলার সঙ্গে সঙ্গে সে হাত টেনে নিয়েছিল। মেয়েটি কেমন শব্দ করে উঠল, যেন ঘুমের ঘোর থেকে সে চমকে উঠে শব্দ করছে। ভুজঙ্গভূষণ বললেন, কি হলো, কি হলো? বাতি জ্বলে উঠল। সেই মৃদু আলো, মেয়েটি টেবিলের ওপর মুখ রেখে পড়ে আছে, হাত ছড়ানো, থরথর করে কাঁপছে। ভুজঙ্গভূষণ তারাপদকে বললেন, কি করেছিলে তোমরা? বেনু চলে গেছে। তারাপদ ভয়ে ভয়ে বলল, কিছু করিনি, হাত ছেড়ে দিয়েছিলাম। কঠিন গলায় ভুজঙ্গভূষণ বললেন, মূর্খ, সমস্ত বৃথা গেল। যাও, তোমরা চলে যাও, ওকে ছুঁয়ো না, ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠবে। তারাপদরা অপরাধীর মতন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।